যে আপনারা একটু সুন্দর অনুষ্ঠান করতে পেরেছেন। তার সাথে আমি প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার যে মূল কাজ সেটা না করার জন্য। আমার মূল কাজ আমার ট্রেডের ক্লাস নেওয়া। আমি একজন শিক্ষক। আমি যখন ছাত্র জীবন ছিলাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যে আমাকে এমন একটা পেশা দিও যে পেশা আমি মানুষকে সেবা করতে পারি। আমি জানতাম না যে সেই সেবাটা আসলে শিক্ষক পেশা। যখন চাকরি হয়েছে, প্রথম যে চাকরিটা হয়েছিল আমি ডিপ্লোমা পাস করি নাই, আমি মাত্র ছাত্র। ওই সময় আমার শিক্ষক আমাকে ডেকে নিয়ে একটা কলেজের শিক্ষকতা পেশায় প্রবেশ করান দিয়েছে। আমি বলছিলাম, স্যার আমি চাকরি করতে চাই না, আমি মাত্র লেখাপড়া শেষ করেছি, এখনো রেজাল্ট হয় নাই, আমি ঘুরতে চাই, একটু ঘোরার খুব শখ আমার। কিন্তু স্যার নিজে অ্যাপ্লিকেশন লিখলো, আমার সাহস হলো না স্যারকে বলার যে স্যার আমি চাকরি করতে চাই না, এটা সাহস আমার হয়নি। আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থার ডাইরেক্টর ছিলেন বাংলাদেশের প্রথম ডাইরেক্টর করিম স্যার, ওনাকে স্মরণ করছিল, মারা গেছেন। তো আমাদের যে প্রিন্সিপাল উনিও তার ছাত্র। তো যাই হোক, উনি অ্যাপ্লিকেশন লিখলো, বললাম সিগনেচার করলাম, আমার এই চাকরি জীবন শুরু শিক্ষকতা। এরপরে আমি পরপর আরো প্রায় 6টা চাকরি করেছিলাম। 7ম চাকরি এই সরকারি। আমি যদিও করতে চাইনি, আমার আব্বা খুব জোর করেই এখানে পাঠাইছে। আমি ওই সময় ব্যবসা করতাম, কিন্তু সরকারি চাকরি হওয়ার কারণে আমার আব্বা আমাকে জোর করেই এই চাকরিতে আসতে হয়েছে। কারণ ওই সময় আমি যে বেতন পাইতাম তার 3 গুণ টাকা আমি চাকরি প্লাস ব্যবসা করে কিনে করতাম ওই সময়টায়। সরকারি চাকরি বেতন খুব বেশি না, কিন্তু আমি যখন ব্যবসা করতাম, চাকরি করতাম, পাশাপাশি আরো চাকরি করতাম, আবার বিএস ইঞ্জিনিয়ারিং করতাম, ওই সময় আমি এই চাকরি প্রায় 3 গুণ স্যালারি ড্র করতাম। এটা কেউ ছেড়ে কেউ আসবে? কিন্তু যাই হোক, আব্বা চাইছিল যে আমি আসলে চাকরি করি সরকারি, এই জন্য এখানে আসলাম। দেখতে দেখতে প্রায় 18টি বছর এখানে কেটে গেছে। প্রত্যেকটা মানুষেরই তার মির খুব পছন্দ, আমারও পছন্দ আমার এলাকা, সেটা ভালো হোক এবং খারাপ হোক। আমি চেয়েছিলাম এখান থেকে আসলে বহুবার যে আমার বাড়ির কাছে, আমার আব্বা আম্মার কাছে যাওয়ার জন্য। বিভিন্ন কারণ, একটা কারণ আমাদের প্রশাসক যারা থাকে ওনারা অনেকেই চাইতো না যে আমি আসলে চলে যাই। আমার বদলি নাম উঠলেই স্যারেরা যে কোনো ভাবে সেই বদলিটা করতে দিত না। কিন্তু আমি চাইতাম সিলেট থেকে চলে যাই, বহু দূর, প্রায় 250 কিলোমিটার। তো আসলে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া আমার একটা প্যাশন, ভালো লাগা। কিন্তু কমার্শিয়াল কাজ এমন ভাবে জড়াই গেছি, যেমন সামনে ক্যামেরা আছে, ও আমার ছাত্র, ও আমার ভোকেশনাল ছাত্র, ঠিক আছে। ওদেরকে আগে খুব মারতাম, ঠিক আছে, পড়া না পারলে ওরা সব ভয় পাইতো অনেক। তো ওরা অনেকে মানুষ হয়ে গেছে, দেখলে ভালো লাগে। যখন ওই যে স্যার বললো রাস্তায় দেখলেই আসে, ইচ্ছা পাবো না এখান থেকে গেলে, কারণ আমার এলাকায় কেউ আমাকে চেনে না। এমনকি আমার বাড়িতে আমার বাবা একজন গ্রামের গণ্যমান্য ব্যক্তি। আমার মনে হয় গ্রামের এমন কোনো ব্যক্তি নাই যে আমার আব্বাকে চেনে না, এমন কোনো ব্যক্তি নেই। কোনো কথা বললে গ্রামে কেউ শুনবে না, এমন কোনো ব্যক্তি নেই। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার আব্বা। আমি তার ছেলে, আমাকে কেউ চেনে না, ঠিক আছে। আমার আব্বা, আমার নাম ফারুক, আমার আব্বাকে বলে যে ফারুকের আব্বা, কিন্তু ফারুক কে সেটা কেউ চেনে না। কারণ আমি ছোট থেকে ঢাকা, বাড়িতে খুবই যাওয়া কম হয়েছে। চাকরি জীবনে এখানে 18 বছর কাটাই দিছি, সুতরাং অনেকে আমাকে চেনে। কিন্তু আমার এই এলাকার মানুষ, বিশেষ করে আমার ছাত্রছাত্রী, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার কোনো সাংগঠনিক পরিচয় নেই, আমার একটাই পরিচয়, আমি শিক্ষক। এখানে যারা সামনে দোকানদার আছে, যারা ব্যবসা করে, আশেপাশের কিছু লোক হয়তো আমাকে চেনে, কোন সংগঠনের লোক আমাকে চেনে না, শুধুমাত্র আমার ছাত্রছাত্রী ছাড়া। আমি কখনোই আমার শিক্ষা পেশা ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না, আমার ছাত্রছাত্রীদের ছাড়া। যদিও বিগত কয়েক বছর আমি আসলে ভালোভাবে ক্লাস নিতে পারি নাই, কারণ অফিসিয়াল আইটি সেকশন শুরু করে যা আছে
পুরাটাই আমাকে আসলে দেখতে হয়েছে, যার দরুন আমাদের সময় করে যে ক্লাস নিব এটা খুব কঠিন হয়ে যায়। আমি শিক্ষা পেশাটাকে খুব ভালোবাসি। আমি সাইদ ভাইকে বলতাম যে আমি নতুন কোনো জায়গায় গেলে আমি শিক্ষা পেশা ছাড়া অন্য কিছু থেকে যেতে চাই না, আমি শুধু শিক্ষকতাই করতে চাই, কারণ এটা আমার খুব ভালো লাগার প্যাশন। বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলি ক্লাসে ছেলেদের চাইতে, যে তোমরা পরনির্ভরশীল, আমার ওয়াইফও পরনির্ভরশীল, আমার উপর নির্ভরশীল। এদের মেয়েদেরকে আমি খুব বেশি করে বলতাম যে তোমরা কম্পিউটার শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে আসো, কারণ আমাদের দেশে মেয়েরা ম্যাক্সিমামই বিয়ের পরে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যায়। এবং যেমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন বিভিন্ন পজিশনে আছে, কিন্তু তারা যারা প্রচেষ্টা করেছে ফ্রিল্যান্সার হয়েছে, ভালো লাগে শুনলে, ভালো লাগে দেখলে। এই জিনিসটা খুব মিস করবো আমি এই সিলেট থেকে যাওয়ার পর, কারণ ওই এলাকার কেউ আমাকে চিনবে না, কাকপক্ষেও চিনবে না, চিনবে। কিন্তু গতকালকেও আমি যখন সিএনজি থেকে নামি, আমি ভাড়া দিতে পারিনি, কোন একজন ছাত্র ভাড়া দিয়ে দিয়েছে। এবং আমি সিএনজিতে যখন আসি যাই, আমার মনে হয় এখন খুব সকালে আসি তো আর খুব রাতে যাই, কিন্তু এর আগে যখন দিনে যাইতাম আমার মনে হয় 60% দিন আমি ভাড়া দিতে পারিনি। এলাকার মানুষ কেউ চেনে না, কিন্তু সিএনজিতে থেকে প্রায় কোন ছাত্র চোখে ভাড়া দিয়ে চলে যায়। এবং সেটা এমনও দিন মাস গেছে, আমার একটা হিসাব করেছিলাম 60 থেকে 70% দিন আমি যাত্রাপথের কোন একটা জায়গায় আমি ভাড়া দিতে পারিনি। মানে হয়তোবা আসছি 2 বার, কোন এক জায়গায় ছাত্র ভাড়া দিয়ে দিয়েছে। এই যে ভালোবাসা ছাত্রদের, এটা আমি এখান থেকে গেলে পাবো কি? অবশ্যই অনেক মিস করি। আমার যারা পুরাতন ছাত্র, তারা দেখলে বা বিভিন্ন পজিশনে যখন আসে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আমি যদি ইবনিসিনে যাই, আমি সাধারণত ইবনিসিনেই ডায়াগনোস্ট করি, প্রত্যেক বছর করে একবার বডি চেক আপ করাই। আমার সাথে যারা যায়, আমি কোনোদিনই কোনো সিরিয়াল ধরা লাগে না, কারণ ইবনিসিনাতে মিনিমাম 30 থেকে 40 জন ছাত্র যারা আমার ছাত্র। আমি দাঁড়ায় থাকলে ছাত্রদের দাঁড়ায় থাকে, যে বলছে স্যার একটা সিরিয়াল তো আগে দিয়ে হবে। আমি ফোন দিতে লজ্জা বোধ করি, ম্যাক্সিমাম সময় দেই না। ছাত্রী ফোন দিয়ে বলে আপনি স্যার একটা কাজ করলেন, কেন ফোন দিলেন না? মানে এই যে ভালোবাসা ছাত্রদের, এটা আসলে মিস করবো। পরিশেষে আমি সবাইকে বলবো, সৎ মানুষ হোক। সৎ থাকা বাংলাদেশে সত্যি অনেক কঠিন, শুধু কঠিন না, কঠিন কঠিন কঠিন। বর্তমান যুগের ছেলেমেয়েরা, আমি অবাক হয়ে যাই, এবং সামনে বসে এসে টাকা অফার করে, স্যার কাজটা করে দেন, টাকা দিব। অবাক হয়ে যাই। এই বাংলাদেশে একটা মানুষকে ব্লেম দিতে টাকা লাগে না, কেউ খোঁজ নেয় না যে কথাটা সত্য না মিথ্যা। আজকের সমাজ এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে উনি দুর্নীতিবাজ বলে দিল, কেউ যাচাই করলো না। তোমরা এখানে যারা আসছো, কেউ কি 10টা টাকা ঘুষ লাগছে এখানে আসতে? অথবা তোমাদের মতো ছাত্র যারা টিকে নাই, তারা বলতেছে কি ঘুষ না দিলে টিকা যায় না। তোমরা কেউ জানতা, কেউ চিনতে আমাকে? আমার ট্রেডে ভর্তি হয়েছে, কারো টাকা লাগছে, লিঙ্ক লাগছে। অথচ যারাই তোমাদের মধ্যে টিকে নাই, তাদেরকে জিজ্ঞেস করো, কি বলবে? যে লিঙ্ক ছাড়া ভর্তি হওয়া যায় না। এই যে তোমাদের স্যার, আমার ছাত্র, তো উনি চাকরি অর্জন, টাকা লাগছে, রনিকে ডেকে নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে, রাইট? আমার স্টুডেন্ট, আমার সামনে স্টুডেন্ট, তাদের কি টাকা লাগছে? মাহবুব স্টুডেন্ট, টাকা লাগছে? লাগে নাই। তাহলে মানুষ যখন বলে যে কাজটা হয় না, একবার টাকা দিলে হয়ে যাবে, আরে হবে না তো, এটি বাস্তবতা। টাকা দিলে হবে কি করে? যে কাজ এমনি হবে সেটা এমনিই হবে। আমার মনে হয় আমার ছাত্রছাত্রীদেরকে এটা বলবো, টাকা এমন একটা জিনিস, তুমি যদি সৎ থাকো, চেষ্টা করো,
টাকা তোমার কাছে আল্লাহ তাআলা এমনি এনে দিবে, এমনি আসবে। আমি দেখেছি যে আমি ছোটখাটো ফ্রিল্যান্সার হতাম, ফ্রিল্যান্সিং করতাম, টাকা আসবে, টাকা কত সেট থেকে তোমার জ্ঞানী দিবে তুমি চিন্তা করতে পারো, যদি তোমার পজিশন তোমার জায়গায় তুমি ঠিক থাকো। আমি যে দায়িত্ব পালন করেছি, আমাকে অফিস এই দায়িত্বগুলি দিয়েছে, আমাকে বেতনের পাশাপাশি ওখানে একটা ভালো সম্মানী গভর্নমেন্ট থেকে দেয়, যেটা আমার পাওয়ার কথা ছিল না। কেন দিয়েছে? যেহেতু তুমি যে স্যাররা বলতো, আসলে আমি এতটা যোগ্য না, স্যাররা যেভাবে বলছে, আমি চেষ্টা করতাম কারো কাজ করে দেওয়ার জন্য। হয়তো এই কারণে এই দায়িত্বগুলি আমার আস্তে 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 আমার গায়ে চলে আসছে, আইটি সেকশন কাজ চলে আসছে, আর কাজ করলে গভর্নমেন্ট থেকেই সম্মানী আসে। তারপর আমি চাইতাম যে সিলেট থেকে চলে যাই। আজকে প্রায় 3 থেকে 4 বছর চেষ্টার ফল, যদিও আমি বাড়ির কাছে যেতে পারিনি, একেবারে কাছে যেতে পারিনি, কিছু কাছে যেতে পেরেছি। ঠিক আছে, আমি সবার কাছে দোয়া চাই, বলতে থাকলে ক্ষমা চাই, আমার জন্য সবাই দোয়া করবা। দ্বিতীয়টা হচ্ছে, আমার উপদেশ মনে করতে পারো, কেউ নিজের বাপ মার সাথে বেয়াদবি করবা না। পৃথিবীতে একমাত্র পিতামাতা যার সন্তানদের দিকে চেয়ে বিনা শর্তে, বিনা কষ্টে, কোনো কিছু পাওয়া ছাড়াই তোমাদেরকে দিচ্ছে। আজকে তোমার কাছ থেকে যদি আমি 100 করে টাকা চাই, তুমি 2 দিন পরে আমাকে দিবা না, আমার জন্য আন্দোলন শুরু করে দিবা, কেন তুমি টাকা চাচ্ছ, রাইট? কিন্তু তোমার পিতামাতা ওর শরীরের রক্ত বিক্রি করে হলেও তোমার জন্য টাকা দিবে, রাইট? অথচ আমার সেই পিতামাতাকেই আমরা একটা সময় আমরা দেখি না। আমি মনে করি প্রত্যেকটা মানুষ, আমার এই বদলি হওয়ার পিছনে অন্যতম একটা কারণ আমার আব্বা আম্মা। আমি আব্বা আম্মার একমাত্র ছেলে। আমার আব্বা আম্মার কাছে থাকার জন্যই এই যে এখানে এত ভালো লাগা, এত ভালোবাসা, এত ছাত্রছাত্রী, এত সুযোগ সুবিধা, এই যে দায়িত্বে আছি, এই যে একটা অবস্থান তৈরি হয়েছে এখানে। নতুন জায়গায় গেলে একদিন এটা হবে না। তারপর আমি চলে যেতে চাচ্ছি মূলত একটাই কারণ, আমার আব্বা আমার সেবা করা। আমি যতগুলি বদলি হওয়ার কারণ ছিল, আমি এটা আমার কলিগরা জানে, আমি আগে বলে সবাই বলতাম 4 বছর যাবত আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, যদি এখন আমি আব্বাকে টাকা পয়সা দিই না, আব্বা আমাকে এখনো টাকা পয়সা দেয়। ঠিক আছে, আমি মহান আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া যে এই বয়সে এসেও আমার আব্বাকে আমি কি দিই না, টাকা পয়সা দেই না, আমাকে দেয়। আমার গায়ে যে তোমরা এই ব্লেজারটা দেখছো না, আমার আব্বার কিনে দেওয়া। আমি যে জামা কিনে পরি তার 90% আমার আব্বা কিনে দেয়। আমার যে শার্টটা পরা আছে সেটা আমার আব্বা কিনে দেওয়া, এবং আমার যে জামা শার্ট যা সেটা 90% আব্বা কিনে দেয়। তোমাদের বিশ্বাস হয়? আমার আব্বাকে খুব কম জিনিস আমি কিনে দিয়েছি, ঈদে হয়তো দেই, টাকা দিলে ফেরত দিয়ে দেয়। তাহলে এই যে আব্বা আম্মার এত ভালোবাসা, প্রত্যেক সন্তান, প্রত্যেক পিতা মাতাই কিন্তু তার সন্তান এইভাবে এই করে, তাই না? এই জন্য আমি বলবো, তোমাদের পিতা মাতাকে কোনো কষ্ট দিবা না, সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। পরিশ্রম করো, সৎ থাকো, যেই যে পেশা যেতে চাও সেটা স্বপ্ন দেখো। কেউ যদি, আলমগীর স্যার একটা কথা বলেছে যে উনি অ্যাথলেটিক 50-60 কিলোমিটার দৌড়ায়, এটা কি স্বপ্ন না? স্বপ্ন তো। আমি পেটি মানুষ, 10 কিলোমিটার দৌড়াবো, এটা কি চিন্তা করা যায়? 10 পর্যন্ত গিয়েছি। ওই যে 50, উনি 150 যেতে পারেন, স্বপ্ন দেখেছিল, চেষ্টা করেছে, 50 হয়ে গেছে।